হুম। তো যেটা বলতেছিলাম, তো আমাদের নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমাদের যে ডেটা সেটা আমি ইনপুট দিই। এন্ড আমরা সাপোজ কোন একটা ক্লাসিফিকেশন টাস্ক করতে যাচ্ছি। ইট মিনস আমি সাপোজ সিম্পল একটা যদি বলি, বাইনারি ক্লাসিফিকেশন, ইট ইজ ডগ নট ডগ। ঠিক আছে, মানে ডেটার উপরে বেস করে সে প্রেডিকশন করবে ইজ দিস এ ডগ আর ইজ দিস নট এ ডগ। ঠিক আছে, জাস্ট সিম্পল। এখন ফার্স্টে যখন ডেটা আমি ফিট করলাম, তো ডেটার উপরে এখন সে শুরুতে তো কিছু বুঝে না। সহজভাবে যদি বলি, নিউরাল নেটওয়ার্ক মনে করেন মাত্র একটা বেবি হইছে, ঠিক আছে, ডাজন্ট নো এনিথিং, কিছু জানে না, এনিথিং, কিছু বুঝে না, কিছু জানে না। সে এখন ওকে বলতে পারবে যে এটা অ্যাকচুয়ালি ডগ নাকি নন ডগ? সে এখন ওর কাজ হচ্ছে কিছু একটা বলা, তো সে কি বলবে, আন্দাজে বলবে। যেমন যখন সাপোজ আপনাদের পড়া জিজ্ঞেস করবো বা পড়া জিজ্ঞেস করি, আপনারা জানেন বা না জানেন কি করেন, একটা আন্দাজে একটা অ্যান্সার দিয়ে দেন না? হ্যাঁ। জি স্যার। তো এটা এটা হচ্ছে ধরেন ইনিশিয়াল স্টেজে আছে। এখন আন্দাজে ধরেন যে অ্যান্সারটা দিছেন, সেটা তো কতটুক কারেক্ট বা ইনকারেক্ট সেটা তো আমার একটু জানতে হবে। আপনি একটা অ্যান্সার বললেন, এখন আমি বললাম কি যে না, হয় নাই, হয় নাই অ্যান্সারটা, হয় নাই। তো আমি যখন বললাম অ্যান্সারটা হয় নাই, তো আমাকে এটাও তো বলে দেওয়া উচিত যে তাহলে কারেক্ট অ্যান্সারটা কি, নাকি? কথা জি স্যার। বুঝতেছি। তো এখন আমি বললাম যে ঠিক আছে, তুমি বলছো এটা ডগ না, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, ডগ। তো এখন আমি যখন বলবো যে না এটা একটা, কখনো যখন আমি ওকে বললাম যে এটা একটা ডগ, তো সে কি শিখলো না যে এরকম ফিচার থাকলে, এরকম থাকলে এটাকে আমার ডগ বলা উচিত, এরকম কি শিখবে না সে? জি কথা স্যার। বুঝতেছে। তো এই যে শিখবে, কিভাবে শিখবে? কারণ শেখার মানে আমাকে মেশিন লার্নিং মডেল, সরি নিউরাল নেটওয়ার্ক যখন সে প্রেডিকশনটা দিচ্ছে, সে প্রেডিকশনটা বেসিক্যালি কিসের বেসিসে দিচ্ছে? এই ওয়েটের উপরে বেস করে দিচ্ছে না? এই যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না যে প্যারামিটার বলতে কি বুঝি, প্যারামিটার বলতে কি বোঝায়? ওয়েটস এন্ড কি, বায়াস, মনে আছে এটা? ওয়েটস এন্ড কি, বায়াস। সো এই ওয়েট এন্ড বায়াসের উপরে বেস করেই তো আমার ডিসিশন গুলো আসতেছে ফাইনালি। তো এখন যখন আমি বললাম যে না তুমি তো ভুল বলছো, তো তোমার লস হচ্ছে এত বা তোমার এরর হচ্ছে এত, ঠিক আছে, তো এই লসের উপরে বেস করে সে এখন কি করবে, তার ওয়েটস এন্ড বায়াস গুলাকে আপডেট করবে। কথা বুঝতেছি। ওয়েটস এন্ড বায়াস গুলাকে সে কি করবে, চেঞ্জ করবে, এমন ভাবে চেঞ্জ করবে যদি পরবর্তীতে এই ডাটা দিলে সে তখন নট ডগ না বলে সে তখন পরে কি বলবে, ডগ বলবে। কথা ডগ। বুঝতেছে। এই যে ওয়েট গুলাকে যে আপডেট করব, ওয়েট গুলাকে আপডেট করার এই টেকনিকটাই হচ্ছে বেসিক্যালি কি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এই টেকনিকের থ্রুতে আপডেট করলে কি হচ্ছে, পরবর্তীতে সে যখন প্রেডিকশনটা দিবে, প্রেডিকশনের ক্ষেত্রে লসটা কি কমে যাবে না আগে থেকে? কথা বলছি। জি স্যার। মানে লস কমে যাবে বলতে কি, আগে থেকে কমবে মানে কি, মানে সে আগে ভুল অ্যান্সার দিত, এখন ভুল অ্যান্সার কম দেবে। পরে পরে অন্য একটা ডাটা যখন দিয়ে আবার ওকে আমি এরকম সেম ওয়েতে শেখাবো, সে তখন কি আরো কম ভুল বলবে। তো এরকম করতে করতে সে আস্তে আস্তে কি ভুলের পরিমাণটা একটা সময় কি অনেক কমে যাবে না? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি বুঝি, আই থিঙ্ক লেখাগুলো এখন ক্লিয়ারলি বুঝা যাবে। ঠিক, gradient descent is known as one of the most commonly used optimization algorithm. এটা মিনিং করে বলতেছি। এই অ্যালগরিদমটা কাজ কি, টু ট্রেন মেশিন লার্নিং মডেলস বাই মিনস অফ মিনিমাইজিং এরর। মডেল গুলাকে ট্রেন করায়, কিভাবে ট্রেন করায়, এররটাকে, এই যে লস যেটা সেটাকে কমানোর মাধ্যমে। কিভাবে কিভাবে লসটা কমানো যায়, বিটুইন অ্যাকচুয়াল এন্ড এক্সপেক্টেড রেজাল্টস। মানে সে যে প্রেডিকশন দিচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্টস, আর অ্যাকচুয়ালি আমি যে ওকে শিখাই দিলাম যে না এটা ডগ ছিল, সেটাকে বলতেছে কি, অ্যাকচুয়াল। কথা বুঝছি। এই ডেটা দুইটার মধ্যে এররটাকে কমানোটাই হচ্ছে কি কার টার্গেট, এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের টার্গেট। ক্লিয়ার? জি স্যার। তো এরপরে কি লিখছে, আনটিল দিস ফাংশন ইজ ক্লোজ টু জিরো অর ইকুয়ালস টু জিরো। সো এখন এটা মানে কি, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই জিনিসটা কতক্ষণ চলতে থাকবে, মানে এই অ্যালগরিদমটা কতক্ষণ এই মিনিমাইজটা করবে, বুঝছো এটা না? মিনিমাইজের তো কোনো শেষ নাই, তাহলে কতক্ষণ করবে? যতক্ষণ না এররটা কমতে কমতে একদম ক্লোজ টু জিরো, অথবা কি জিরোর একদম ডিরেক্টলি জিরো হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার কি করা উচিত, এররটাকে মিনিমাইজ করা উচিত, এই অ্যালগোরিদমটার, নাকি? কথা হচ্ছে। জি স্যার।
এই কথাটা এখানে লিখছে আনটিল দ্য ফাংশন, কোন ফাংশন, এই যে লস ফাংশন যেটাকে আমরা বলছি এরর, ঠিক আছে, is close to zero or কি equals to zero. The model will continue to adjust its parameters to yield the smallest possible error. Will continue to adjust its parameters, এর মানে কি, এই যে প্যারামিটারের কথা যেগুলো বলতেছি, এই প্যারামিটার গুলোকে সে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, অ্যাডজাস্ট করতে থাকবে। কে অ্যাডজাস্ট করাবে, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে আছে সে অ্যাডজাস্ট করাবে। অ্যাডজাস্ট করলে কি হবে, এই যে এররটার কথা যে বলতেছি, এররটাকে আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে কমতে কি হবে, একটা সময় গিয়ে ক্লোজ টু জিরো এবং কি অথবা কি ক্লোজ টু জিরো হতে পারে। ততক্ষণ পর্যন্ত এভাবে কি মডেলটা শিখবে। এটা ক্লিয়ার? জি স্যার। সো এরপরে কি বলছে, ইট হেল্পস ইন ফাইন্ডিং দ্য লোকাল মিনিমাম অফ এ ফাংশন। আমাদের একটা ফাংশনের, কোন ফাংশনের, এই যে এরর বা লস ফাংশন যেটা বলতেছি, এই লস ফাংশনের লোকাল মিনিমা বের করতে হেল্প করে। লোকাল মিনিমা বের করতে হেল্প করে মিনিংটা কি ডিটেলসে আসতেছে, এবার ছবি আছে একটু পরে দেখি। হয়ে গেল, এই যে সাপোজ দিস ইজ আওয়ার গ্রাফ। এখন এই গ্রাফটা মিনিং কি একটু খেয়াল করেন। নর্মালি কি হয়, নর্মালি আমাদের যে ওয়েট, এই ওয়েটের ফলে আমার, এটা হচ্ছে লস, এটা হচ্ছে ওয়েট, এই অ্যাক্সিস হচ্ছে ওয়েটের অ্যাক্সিস, এটা হচ্ছে কি লসের অ্যাক্সিস। সাপোজ এরকম যদি কিছু একটা হয় যে আমার যে নিউরাল নেটওয়ার্ক যে মডেলটাই মনে করেন শুধুমাত্র একটা নিউরন আছে, একটা নিউরন আছে, সেই নিউরনের ডেটা উদাহরণ হচ্ছে একটা, ক্লিয়ার হচ্ছে না, ডেটা একটা, প্রেডিকশন একটা, ঠিক আছে, এটা হচ্ছে এক্সন, এটা একটা এক্সন, এটা করসপন্ডিং ওয়েট হচ্ছে W1, ঠিক আছে। তো এখানে নিউরনে কিছু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে সে আমাকে কি দিবে, আউটপুট দিবে। আউটপুটের বেসিসে আমি কি পাবো, একটা লস পাবো। এই লসটার হচ্ছে এই কার্ভটা, আর ওয়েট যেটা বলতেছি সেটা হচ্ছে কি ডিরেকশনটা এই দিকে। প্লটিংটা কি বুঝতেছি, কি বললাম, ওয়েট এন্ড করেসপন্ডিং লস। এখন কথা হচ্ছে এই আমার একটা নর্মালি নিউরাল নেটওয়ার্কে কি হওয়া উচিত, লস ইনিশিয়ালি হাই থাকবে, বা লসটা ইনিশিয়ালি হাই থাকবে, যে কোনো দিকে হতে পারে সেটা। হাই থাকার ফলে একটা সময় কমতে 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 সে কি হওয়া উচিত, একদম লসটা মিনিমাইজ হওয়া উচিত, নাকি? জি স্যার। আচ্ছা, তো এখানে ওয়েটের বেসিসে আমি লস ফাংশনটা, এখন ওয়েটের বেসিসে কেন আমি লস ফাংশনটা এখানে দেখাচ্ছি, নর্মালি চিন্তা করেন ডিসিশন মেকার কে, এই ওয়েটটার কারণে তো সে এই ডিসিশনটা দিতে বাধ্য হচ্ছে, তাই না? ওয়েট যদি চেঞ্জ করে ডিসিশনটাও কি চেঞ্জ হয়ে যাবে, নাকি? কথা বুঝতেছি, জি ওয়েট স্যার। যদি চেঞ্জ হয় ডিসিশনও কি চেঞ্জ হবে। এই যে আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস বি পড়ছিলাম, এরকম পড়ছিলাম, যেখানে এমটা কি ছিল, ওয়েট ছিল, প্লাস প্লাস দেখাছিলাম ডাবল এক্স প্লাস বি, দিস ইজ দ্য ওয়েট এন্ড দিস ইজ দ্য কি বায়াস বলছিলাম, এরকম কিছু একটা। সো ওয়েট এন্ড বায়াস বেসিক্যালি আমার ডিসিশন দিচ্ছে। আপাতত ধরে নিচ্ছি জাস্ট ওয়েটটা আমি এখানে ইউটিলাইজ করতেছি। সো ওয়েটের যে ভ্যালু সেটার উপরে বেস করে আমার লসটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি। সো ইনিশিয়ালি যে র্যান্ডমলি ওয়েট দেওয়া থাকে, সেই ওয়েটের বেসিসে যখন সে র্যান্ডমলি ডিসিশন দিবে তখন লসটাও হাই থাকবে। যখন লার্ন করতে থাকবে আস্তে আস্তে, তখন কি ব- এই বলটা এখানে এখানে কি আর থাকবে, এই বলটা কি আস্তে আস্তে নিচের দিকে যাবে না, কারণ কি লস কমতেছে ডাউনওয়ার্ডস। কথা বুঝতেছে? জি স্যার। তো এখন এই যে ডাউনওয়ার্ডস হচ্ছে, এটা অবশ্যই ওয়েট তো আর সেম থাকবে না আগের মতো, ওয়েটও কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, ওয়েট চেঞ্জ হচ্ছে লসও কমতেছে, ওয়েট চেঞ্জ হচ্ছে লসও কমতেছে। এখন ওয়েট এটা এইদিকেও হতে পারে, ওয়েট কি এদিকেও হতে পারে, এটা তো আসলে বলা পসিবল না। হোয়াট এভার, আমরা ধরে নিচ্ছি ফর কনভেনিয়েন্স, ধরে নিচ্ছি যে ওয়েট গুলো আমরা এইখান থেকে এই বেসিসে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো এখন এই যে ওয়েটের কথা বলতেছি, এটা সিম্পল একটা, জাস্ট একটা ওয়েটের ক্ষেত্রে আমার এই গ্রাফটা। এখন কথা হচ্ছে ওয়েট কি শুধুমাত্র একটা থাকে, না স্যার। মানে একটা নিউরাল নেটওয়ার্ক কি ওয়েট কি একটা থাকে, না স্যার। না স্যার। মিলিয়ন মিলিয়ন থাকতে পারে না। জি স্যার। সাপোজ ফর এক্সাম্পল বিলিয়ন মিলিয়ন কম্বিনেশনের ক্ষেত্রে একটা ওয়েট যদি আমি চিন্তা করি, মানে সাপোজ একটা নিউরাল নেটওয়ার্ক, ওভারঅল একটা নিউরাল নেটওয়ার্ক, এই ওভারঅল নিউরাল নেটওয়ার্কে ধরেন 10,000, সাপোজ সিম্পল যদি করি 10,000 ওয়েটস আছে ওভারঅল প্যারামিটার্স। তো এই 10,000 ওয়েটের একটা স্পেসিফিক ভ্যালুর ফলে আমি কি একটা স্পেসিফিক যে আউটপুটটা পাচ্ছি সেটার জন্য কি একটা লস পাবো না, নাকি? জি স্যার।
তো ওইটাকে আমরা জাস্ট এটা যে সিম্পল ওয়েতে দেখানোর জন্য এভাবে বলছে, তো ওইটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, যেটা আমাদের পক্ষে ইমেজিন করা পসিবল না। মানে কারণ ওয়েট যদি একটা ডাইমেনশন হয়, একটা ওয়েট অন্য একটা ওয়েট কে একটা ডাইমেনশন হবে, তো এরকম ডাইমেনশন কি আর বাড়তে থাকবে না? তো এরকম মাল্টি ডাইমেনশনাল ওয়েটের একটা কম্বোর ফলে বা একটা কম্বিনেশনের ফলে আমার ওভারঅল একটা লস পাচ্ছি। ওই ওয়েটটা যখন চেঞ্জ হবে তখন কি লসটাও আস্তে আস্তে কমতে থাকবে, মানে বলটা কি আস্তে আস্তে নিচের দিকে যাবে। তো যেতে যেতে এমন একটা অবস্থায় যাবে যার নিচে আর যাওয়া পসিবল না। এই যেটার নিচে আর যাওয়া পসিবল না এটাকে আমার কি বলে? মিনিমা। এটাকে কি বলে? মিনিমা। বুঝতে পারছি। আর লোকাল মিনিমা কি? এখন আমার সাথে জিনিসটা এরকম হতে পারে, এরকম এই নিচে সাপোজ এরকম হয়ে এরকম হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে রিজিয়নটা এই রিজিয়ন হচ্ছে কি লোকাল মিনিমাম। আর এই যে রিজিয়নটা এটা কি গ্লোবাল মিনিমাম। বুঝতে পারছি। যদি আমার লস কাপটা যদি এরকম হয়, মানে ওয়েটের বেসিসে, সেক্ষেত্রে এটা হবে কি লোকাল মিনিমাম, এটা হচ্ছে কি গ্লোবাল মিনিমাম। তো বেসিক্যালি আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাজ হচ্ছে মিনিমাতে যাওয়া। এখন অ্যালগোরিদমের থ্রোতে সে অনেক সময় এই লোকাল মিনিমাতে যাবে, গিয়ে এখান থেকে কোনোভাবে হয়তো বেঁচে ফিরে আবার এখানেও পৌঁছতে পারে। এটা ডিপেন্ড করবে আমি কোন ধরনের অপটিমাইজার ইউজ করতেছি সেটার উপরে আর কি, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের মেইন কাজ হচ্ছে ক্যারিয়ার ডিসেন্টের মেইন কাজ হচ্ছে লোকাল মিনিমাতে পৌঁছায় যাওয়া, যাতে কি হয় লসটা বা এররটা কি হয় মিনিমাইজ হয়, ঠিক আছে? তো এখানে কয়েকটা টার্ম দেওয়া আছে, খেয়াল করেন। সহজভাবে যদি আমি বুঝাই, সাপোজ আমি এখন এই স্টেজে আছি, কিসের জন্য? এই ওয়েট, একটা স্পেসিফিক ওয়েট কনফিগারেশন চুজ করার ফলে আমার কি লসটা এখন এই জায়গায় আছে। তো এটাকে আমরা একটা বলের মতো যদি চিন্তা করি, বলটার কাজ হচ্ছে বেসিক্যালি কোথায় যাওয়া? মিনিমার দিকে যাওয়া, তাই না? এখন বলটা যে মিনিমাতে যাবে, কিভাবে যাবে? মানে এখান থেকে খুব দ্রুত লাফ দিয়ে এখানে এখানে লাফ দিয়ে এখানে চলে আসবে, নাকি অল্প অল্প করে ওকে আমি ছাড়বো, বলটাকে অল্প অল্প করে ছাড়বো এখানে এভাবে চলে আসবে? কোনটা? যে কোনোটাই অল্প হতে অল্প পারো না। করে ওয়েট হ্যাঁ, অল্প ওয়েট অল্প করে চেঞ্জ ছাড়বো, করে। সেটা সেটা আসলে হওয়া উচিত। আইডিয়াল কেসে আসলে অল্প অল্প করে ছাড়াই উচিত। কারণ যদি ওকে বেশি পরে এভাবে যদি ফালাই জাম্প করে, সেখান থেকে এভাবে জাম্প করতে পারে, তাই না? এরকম হতে পারে না কেস? জি স্যার। তো এরকম যদি কেস হয় তাহলে সেক্ষেত্রে কি সে কি আর মিনিমাতে বসতে পারবে? সে তো খালি জাম্প করতেই থাকবে, তাই না? তাহলে শুরুতে কি করা হচ্ছে, বলটাকে আস্তে আস্তে ছাড়াবে। তো তুমি আগে আগে একটু একটু পর্যন্ত যাও, এরপর এখান থেকে একটু যাও, এখানে এরপর একটু যাও, একটু যাও, একটু যাও, দেন তুমি এরকম আস্তে আস্তে কি এভাবে বুঝছো। এরকম হওয়া উচিত না? এখন এটা হলে অসুবিধা কি? বা অসুবিধা কি? এটা হলে সুবিধা হচ্ছে আমার মিনিমাতে যাওয়ার চান্স খুবই বেশি। মানে এই মিনিমা যদি থাকে, সেই মিনিমাতে যাওয়ার চান্স খুবই বেশি। অসুবিধা হচ্ছে এটা করতে অনেক সময় লাগবে না? যে ফার্স্টে তুমি একটু যাবা, এরপরে একটু যাবা, এরপরে একটু যাবা, এরকম করতে কি অনেক সময় লাগবে না? জি স্যার। সময়ও লাগবে, আমার কম্পিটিশন কস্টটাও কি বেড়ে যাচ্ছে, কারণ এখানে এই প্রত্যেকটা ছোট ছোট স্টেপের জন্যই তো আমার হিসাব করা লাগবে। ওইটার ভ্যালু গুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা মানে তো হচ্ছে ওয়েট, আমরা অলরেডি বলছি কি 10,000 ওয়েটের কথা যদি বলি, প্রতিবারের জন্য 10,000 ওয়েট চেঞ্জ করে, এগুলো কি খুবই টাইম কনজিউমিং এন্ড কম্পিটিশন কস্ট বেশি লাগতেছে না এখানে? হিসাব মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বেশি লাগবে না? জি স্যার। তো এই কথাটা বুঝাচ্ছি। তার মানে এই যে বলটাকে আস্তে আস্তে ছাড়বো না লাফ দিয়ে দিয়ে ছাড়বো, এটাকে বলা হয় লার্নিং রেট। এটাকে কি বলা হয়? লার্নিং রেট। লার্নিং রেট। এই লার্নিং রেট যদি বেশি বড় দিয়ে ফেলি, বলটা বেশি বড় মানে লাফ জাম্প করে করে চেঞ্জ হবে। আর লার্নিং রেট যদি কম ইউজ করি, তাহলে বলটা অল্প অল্প করে ছাড়া হবে। এখন এটা মানে হচ্ছে ওয়েটটা, ওয়েটের যে ভ্যালুগুলা, ওয়েটের ভ্যালুগুলা লার্নিং রেট যদি, যেটাকে আমরা ল্যামডা বলতেছি, লার্নিং রেটকে ল্যামডা বলে, ল্যামডা যদি আমি বড় দেই, লার্জ যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওয়েট গুলা চেঞ্জের পরিমাণটা বেশি হবে। কেন বেশি হবে আমি বলতেছি। কারণ ওয়েট যে ফর্মুলা, ওয়েট হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে ওয়েট হচ্ছে আগের ওয়েট প্লাস লার্নিং রেট, যেটাকে অনেক জায়গায় ল্যামডা বলে, অনেক জায়গায় আলফা বলে। আলফা বা ল্যামডা যেটাই হোক, আলফা ইন্টু ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ কি লস ফাংশন, লস ফাংশন, ডেরিভেটিভ অফ লস ফাংশন। এবং এটা কি সেটা পরে বুঝাবো, এটা আজকে ক্লাসে না। তো মেইন যেটা বোঝাচ্ছে, এই ওয়েটের ভ্যালু আগের ওয়েটের সাথে কিছু একটা যোগ করে চেঞ্জ হচ্ছে। এটা কি, এটা একটা ডেরিভেটিভের থ্রুতে চেঞ্জটা হবে, ডিরেকশনটা আইডেন্টিফাই করার জন্য কোন দিকে চেঞ্জটা দরকার সেটা। আর এই আলফা যেটা, সেটা হচ্ছে এই যে লার্নিং রেট, বলটাকে আস্তে ছাড়বো না জোরে ছাড়বো। তো এটা যদি লার্জ হয়, নর্মালি চিন্তা করেন,
এটা যদি লার্জ হয়, বড় কোনো ভ্যালু হয়, তাহলে কি ওয়েটটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে না? সাপোজ 10 ছিল, এটা লার্নিং রেটের কারণে বড় হওয়ার কারণে এখানে সাপোজ এখান থেকে 2 পাইছি, তাহলে কি 12 হয়ে গেল না? লার্নিং রেট যদি কম হয়, সাপোজ ফ্র্যাকশন জাতীয় যদি কিছু হয়, তাহলে কি এটা 10 থেকে 12 হবে? 10 পয়েন্ট সামথিং কিছু একটা হবে নাকি, বা 10.5 এরকম কিছু হতে পারে। কথা বুঝতেছি? জি স্যার। জি স্যার। তো এই লার্নিং রেট যদি বেশি বড় দিয়ে ফেলি, তাহলে সমস্যাটা কি? এই মানে অ্যাব্রাপ্ট চেঞ্জ গুলো হবে ওয়েটের। এখন ওয়েটের অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে মিনিমাতে সে নাও বুঝতে পারে, তখন সেক্ষেত্রে লস করে নেয়। লস বলতে কি বোঝাচ্ছি, ওই যে অ্যাকচুয়াল এন্ড প্রেডিকশন যে ডেটা, সেই ডাটার মধ্যে সে মানে ডিস্টিংগুইশ, তো তখন ক্লিয়ারলি সেখানে এরকম একটা সিনারিও চলে আসতে পারে। কিন্তু আমি যদি ওয়েট গুলোকে খুব স্লো স্লো করে চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে সে আস্তে আস্তে মোটামুটি ভালো মতোই লার্ন করতে করতে লসটা কি করবে, আস্তে আস্তে মিনিমাইজ করবে। তো এখানে যে ইনক্রিমেন্টাল স্টেপ যে কথাটা দেখতেছেন, এটাকে এখানে লার্নিং রেট দিয়ে আমি এদিকে করছি। ক্লিয়ার? আর গ্রেডিয়েন্ট যেটা, এই যে স্লোপটা, মানে আমার ডিরেকশন যাওয়া উচিত কি নিচের দিকে, আমার তো উপর দিকে যাওয়া উচিত না, তাই না? এই যে উপরের দিকে যে যাওয়া উচিত না, কিন্তু নিচের দিকে যাওয়া উচিত, এই ডিরেকশনটা পাচ্ছি এই পোর্শনটুকু থেকে, ডেরিভেটিভের থ্রুতে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো গেল। আর দিস ইজ আর মিনিমাম কস্ট। আর এই যে এটা হচ্ছে আমার কি ইনিশিয়াল ওয়েট। ইনিশিয়াল ওয়েট মানে এই যে বলটা তো একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? বলটা কোন জায়গা থেকে শুরু হবে? ইনিশিয়াল যে ওয়েট সেটা বেসিসে যে লস সেটা বেসিসে শুরু হবে। এটাকে বোঝাচ্ছে কি, যে এই ইনিশিয়াল ওয়েটের কারণে শুরু হয়েছে, সেটাকে বলছে কি? তাহলে বলটাকে ইনিশিয়াল ওয়েট ইন্ডিকেট করছে। ক্লিয়ার? জি স্যার। এরপরে লার্নিং রেট যেটা বলতেছিলাম, কি লিখছি দেখেন, দ্য সাইজ, দেখুন বুঝেন কিনা, আশা করি বুঝার কথা। দ্য সাইজ অফ দ্য স্টেপস দ্যাট আর টেকেন টু রিচ দ্য মিনিমাম, দিস ইজ টিপিক্যালি a small value, and it is evaluated and updated based on the behavior of the cost function. High learning rate result in larger steps, but risks overshooting the minimum. Risk overshooting the minimum যদি লার্জ লার্নিং রেট ইউজ করি। আর স্মলটাকে ইউজ করে সেক্ষেত্রে আমার একটা একটা সময় গিয়ে এটাকে বলা হচ্ছে কনভার্জেন্স। এই যে মিনিমাতে যে পৌঁছাচ্ছে, এটাকে কি বলে, কনভার্জেন্স বলে। ঠিক আছে? মানে স্মল লার্নিং রেটের ক্ষেত্রে কনভার্জেন্সে হওয়ার চান্স কি খুবই বেশি, লার্জ লার্নিং রেট হলে ওভারশুট হওয়ার চান্স কি খুবই বেশি। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, যে এখন কম্পিউটেশন কস্ট তো বাড়তেছে বললেন, কম্পিউটেশন কস্ট তো বেড়ে যাচ্ছে আমি যদি স্মল লার্নিং রেট ইউজ করি, স্মল যদি আলফা ইউজ করি, তো এটা থেকে বেটার কোনো অল্টারনেটিভ নাই? নর্মালি চিন্তা করলেন তো, বলটাকে কিভাবে ছাড়লে তাড়াতাড়িও পৌঁছবে, আবার কি মিনিমাতেও যাবে, কিভাবে করলে সেটা বলেন তো, কি হতে পারে চিন্তা করেন তো। স্যার লার্নিং রেটটা কমায় দিয়ে। না, কমায় দিলাম সেক্ষেত্রে তো আমার কম্পিটিশন বেশি লাগতেছে, মানে সময় বেশি লাগতেছে। কি করলে সময়টাও কম লাগবে, আবার কনভার্জেন্সটাও মানে ফাস্টার হবে? স্যার বাইনারি সার্চ অ্যাপ্লাই করলে। না 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 না, বলটাকে জাস্ট কিভাবে ছাড়বো, হাইপোথেটিক্যালি চিন্তা করেন, বলটা কিভাবে ছাড়লে সময়টাও কম লাগবে, আবার কনভার্জেন্স হবে। বলটার ডিস্টেন্স যদি পাই আমরা লোকাল মিনিমা থেকে, তাহলে সেটার এভারেজকে মানে না না, লার্নিং রেট ওভাবে ধরবো। না, মানে বলটার ভেলোসিটি কিভাবে চিন্তা করতেছেন, সাপোজ এভাবে চিন্তা করেন যে বলটা আমি শুরুতেই স্লো থেকে ছাড়বো, স্লো করে ছাড়বো, না বলটা আমি শুরুতে একটু জোরে ছাড়বো, কোনটা? এর কন্ট্রোলটা আমার হাতে, আমি এটাকে শুরুতে জোরে ছাড়বো, পরে আস্তে ছাড়বো, নাকি শুরুতে একরকম, পরে মাঝখানে একরকম, পরে একরকম, সবগুলো কন্ট্রোল ধরেন আপনার কাছে আছে। তাহলে কিভাবে ছাড়লে আমার ওভারশুটও হবে না, কিন্তু আবার কনভার্জেন্সও হবে, বলেন তো। শুরুতে বাড়তি লার্নিং রেট দিয়ে এরপরে আস্তে আস্তে কমতে থাকবে। গুড, এক্স্যাক্টলি। শুরুতে ইনিশিয়ালি আমার লার্নিং রেট আমরা কি দেবো, বেশি করে দিব। আর বেশি মানে এটা না যে 1 এর বেশি দিব, মানে আমার লার্নিং রেট 0 থেকে 1 এর মধ্যে দিতে হয়, ঠিক আছে? সো শুরুতে যদি লার্জার লার্নিং রেট দেই, তাহলে শুরুতে ডিরেকশন যেটা, নিচের দিকে যাওয়ার যে ডিরেকশনটা, সেটা জাম্প করে করে একটু পর্যন্ত গেল। এরপরে আমরা কি করতে পারি, একটা স্টেজে গিয়ে বললাম যে না, এখন আর লার্জার লার্নিং রেট হবে না, এখন লার্নিং রেট আগে যা বলছে তার অর্ধেক করে অর্ধেক হবে। তাহলে কি লার্নিং রেট আরো কমাই দিলাম, তখন সেখান থেকে আস্তে 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 আস্তে
কনভার্জেন্সে যাবে। বুঝতে পারছি কথা? জি স্যার। সো এই যে কথাগুলো বললাম, এটা যখন আপনারা কোনো প্রজেক্ট করবেন ডিপ লার্নিং এ, এই কনসেপ্ট গুলো চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ইনিশিয়ালি লার্জার রেট, লার্নিং রেট হচ্ছে লার্জার থাকে। কেন লার্জার থাকে আশা করি এখন বুঝতেছি। এরপর লার্নিং রেট দেখবো যে একটা স্পেসিফিক সময় পরে যদি দেখি যে না কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইট মিনস আমার লার্নিং রেট একটু কমাই দিই। ঠিক আছে, লার্নিং রেট একদম স্লো করে দিব। স্লো করলেও যদি দেখি যে না করতেছে না, তাহলে কি করতে হবে, আরো স্লো করতে হবে। এভাবে করে করে আপনার কনভার্জেন্সটা পৌঁছানো পসিবল আর কি, যদি কনভার্জেন্সের পয়েন্টের কাছাকাছি থাকে। ক্লিয়ার? বুঝছে? জি স্যার। তো এই কথাগুলো এখানে লিখছে যে দিস ইজ টিপিক্যালি স্মল ভ্যালু এন্ড ইট ইজ ইভালুয়েটেড এন্ড আপডেটেড বেসড অন দ্য বিহেভিয়ার অফ দ্য কস্ট ফাংশন। যদি লার্নিং রেট বেশি হয় সেটা কি মিনিমাম, যেটা আছে মিনিমা সেটাকে ওভারশুট করতে পারে। কনভার্সলি যদি লো লার্নিং রেট হয় তাহলে কি হবে, স্টেপ সাইজ ছোট হবে। while it has the advantage of more precision, মানে কনভার্জেন্সে যাওয়ার চান্সটা খুবই বেশি, the number of iterations comprises overall efficiency as this takes more time and computations to reach the minimum. বুঝতে পারছে কেন এই কথাটা লিখছে এবার? জি এটা কি স্যার। ক্লিয়ার? সো এই যে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, স্মল লার্নিং রেট এন্ড কি লার্জ লার্নিং রেট। সো লার্জ এন্ড ওয়েট, ঠিক আছে। স্মল লার্নিং রেট, এটা হচ্ছে কি লার্জ লার্নিং। এখানে দেখেন জাম্প করতে করতে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মিনিমাতে যাওয়ার চান্সটা খুবই কম এখানে, যদি সবসময় লার্জার রেট, লার্নিং রেট লার্জার থাকে। ক্লিয়ার? এই যে আমরা এখানে একটা কথা বললাম না যে আমরা এক্সপেরিমেন্টের উপরে বেস করে করে লার্নিং রেটটাকে চেঞ্জ করব, এগুলাকে বলা হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং। কি বলে? হাইপার প্যারামিটার টিউনিং। ঠিক আছে, শুধুমাত্র এটা না, এগুলা ছাড়াও আরো অনেকগুলো হাইপার প্যারামিটার আছে, সেগুলোকে আমরা চাইলে এভাবে টিউন করতে পারি। ঠিক আছে, তো এই টার্ম গুলা যখন ডিপ লার্নিং রিলেটেড কোনো প্রজেক্ট করবেন তখন দেখবেন যে হাইপার প্যারামিটার টিউনিং এই টার্ম গুলা দেখতে পাবেন এখানে। এটা মিনিং হচ্ছে এটা, মানে যেই প্যারামিটার গুলা মডেল চেঞ্জ করতে পারে না, কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ার যারা আছি বা আমরা যারা ডিপ লার্নিং মডেল নিয়ে কাজ করতেছি, এইগুলা চেঞ্জের ক্যাপাবিলিটি হচ্ছে আমাদের হাতে। এই যে হাইপার প্যারামিটার যে আমি চেঞ্জ করলাম, যে শুরুতে বললাম এরকম হবে, শুরুতে সাপোজ 0.01 ছিল, পরে বললাম যে না, পরে তুমি একটা সময় গিয়ে আরো কম হবো, পরে আরো কম হবো। ঠিক আছে, এই যে ভ্যালু গুলা সেট করতেছে কে? আমি না, এটা কি মডেল সেট করছে? এই ভ্যালু গুলা কি মডেল সেট করছে? না। যেহেতু আমি সেট করতেছি, কিন্তু এই মডেলে এটা ইউটিলাইজ করতেছি, এই জন্য এগুলাকে বলা হয় মডেলের হাইপার প্যারামিটার। ঠিক আছে, তাহলে প্যারামিটার যেগুলা সেগুলা কি? প্যারামিটার আমি অলরেডি বলছি, এগুলা কি ওয়েটস এন্ড বায়াসেস নাকি? প্যারামিটার কি ওয়েটস এন্ড বায়াসেস। বায়াস। এগুলোকে আমি চেঞ্জ করি? এগুলো কে চেঞ্জ করে? মডেলে। মডেল চেঞ্জ করে। যে ভ্যালুগুলো মডেল চেঞ্জ করতেছে সেগুলোকে বলা হয় প্যারামিটার্স। আর যে ভ্যালুগুলো মডেল চেঞ্জ করতে পারে না, আমরা চেঞ্জ করি, সেগুলোকে বলে কি হাইপার প্যারামিটার। এটা মনে থাকবে? জি স্যার। এটা সহজ ভাষায় বললাম আর কি। ঠিক আছে, তো এবার আসি আমাদের কস্ট ফাংশন। কস্ট ফাংশন বেসিক্যালি লস ফাংশন, বা এটা দিয়ে বোঝায় যে আমি এররটা কিরকম হচ্ছে। এটা কি করে? বেসিক্যালি মেজার্স দ্য ডিফারেন্স অর এরর বিটুইন অ্যাকচুয়াল আউটপুট এন্ড কি প্রেডিক্টেড আউটপুট এট ইটস কারেন্ট পজিশন। অ্যাকচুয়াল আউটপুট আর প্রেডিক্টেড আউটপুটের একটা ডিফারেন্স বা একটা এরর সে ক্যালকুলেট করে। এই এরর, এই কস্ট ফাংশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন কি বলবো এটাকে, রিজনিং ফর প্রোভাইডিং আর মিনিমাইজিং দা কস্ট, মিনিমাইজিং দা এরর। ঠিক আছে, এই লস ফাংশনের উপরে বেস করে আমাদের কি করতে হবে, এররটাকে মিনিমাইজ করতে হবে। এটা এক এক কাজের জন্য এক এক রকম। রিগ্রেশনের জন্য, রিগ্রেশন কি ছিল, কি বলছিলাম মনে আছে? রিগ্রেশন, রিগ্রেশন কি কি এক্সাম্পল কি বলছিলাম বলেন তো? রিগ্রেশন আর ক্লাসিফিকেশন পার্থক্য কি বলছিলাম? কন্টিনিউয়াস ভ্যালুর উপর রিগ্রেশন কাজ করেছে।
গুড। এক্সাম্পল কি? হাউস প্রাইসিং, স্টক প্রাইসেস। হাউস প্রাইস, হ্যাঁ, স্টক প্রাইসেস, গুড। এগুলোকে বলা হচ্ছে রিগ্রেশন। আর ক্লাসিফিকেশন কি? সাপোজ মাল্টি ক্যাটাগরি। ক্লাস বা বাইনারি ক্লাস, ক্যাটাগরি গুলো প্রেডিকশন দেওয়া আর কি। তো এখন যেটা বলতেছিলাম, এই রিগ্রেশনের জন্য লস ফাংশন একরকম হবে, ক্লাসিফিকেশনের জন্য কি লস ফাংশন বা কস্ট ফাংশন একরকম হবে। খেয়াল করছেন কি না, আমি এটাকে একেবারে এক এক নাম বলতেছি। একবার বলছি কস্ট ফাংশন, একবার বলছি লস ফাংশন, আবার অনেক জায়গায় এরর ফাংশনও দেখবেন। ঠিক আছে, এগুলো সবই সিনোনিম। ওকে, যা যা বলতেছি সবই কি সিনোনিম। তো এর কাজ কি? ইমপ্রুভ করা মেশিন লার্নিং মডেল এফিসিয়েন্সি বাই প্রোভাইডিং ফিডব্যাক টু দ্য মডেল সো দ্যাট ইট ক্যান অ্যাডজাস্ট দ্য প্যারামিটার্স টু মিনিমাইজ দ্য এরর এন্ড ফাইন্ড দ্য লোকাল গ্লোবাল মিনিমাম। এই যে লস ফাংশন যেটা কথা বলছি, এর কাজ হচ্ছে কি ফিডব্যাক দেওয়া। ওই যে বললাম না যে তুমি কত ভালো বলছো কত খারাপ বলছো, এই ফিডব্যাকের উপরে বেস করে কি বলছিলাম, ওই যে মডেলের যে প্যারামিটার যেগুলো আছে, এই প্যারামিটার গুলাকে সে কি করবে? আপডেট করবে। নতুন নতুন চেঞ্জ হবে প্যারামিটারে। ফর্মুলা কি বলছিলাম, ওই যে আগের ওয়েট ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস আলফা ইন্টু এটার বেসিসে আমার কি কস্ট ফাংশন, এই এই ভ্যালু থ্রুতে সে কি করবে? আপডেট করবে। তো এখানে আমি লস ফাংশন যে লিখছিলাম মনে আছে? তো ইট মিনস এই লস ফাংশনটাই এখানে ফিডব্যাকের কথা যে বলতেছে এটাকেই ইন্ডিকেট করতেছে। এটার মাধ্যমে কি হবে? মডেলের প্যারামিটার গুলোকে অ্যাডজাস্ট করবে বা আপডেট করবে। আপডেট করে কি করবে? টু মিনিমাইজ দ্য এরর এন্ড ফাইন্ড দ্য লোকাল ও গ্লোবাল মিনিমাম, যেটাই সামনে থাকে সেটাকে মানে কমানোর চেষ্টা করবে আর কি। কমানো মানে সে আসলে লোকাল ও গ্লোবাল মিনিমামকে খুঁজতেছে। ক্লিয়ার? জি স্যার। So it continuously iterates, moving along the direction of the steepest descent, মানে ঢাল বরাবর নিচে নামা ট্রাই করতেছে এই কস্ট ফাংশনের থ্রুতে, আনটিল দ্য কস্ট ফাংশন ইজ ক্লোজ টু অর এট জিরো। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না মিনিমাতে পৌঁছাবে, যেখানে কি জিরো বা জিরোর কাছাকাছি। অ্যাট দিস পয়েন্ট দ্য মডেল উইল স্টপ লার্নিং। তো যখন আমার লস ফাংশনের ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, মানে মডেল লার্ন করতে করতে এখন সে বলতেছে না, আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি আমার কোনো লস নেই, তখনই আমার মডেল কি লার্নিংটা স্টপ করে দেবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি কি হয়, মানে আমরা যখন কোড করি, কোডিং এর ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি বলবো? জি স্যার। আচ্ছা, কোডিং এ আমরা বেসিক্যালি যখন লস লস গুলাকে যখন আহ, মানে প্রিন্ট করি বা প্লট করি, তখন লস কখনোই জিরো হয় না। এবং প্রশ্ন হয় তাহলে স্যার কি হয়, নাকি লস কমতে কমতে 0.001 এরকম এই টাইপের ভ্যালু আসে, জিরো হয় না কিন্তু ক্লোজ টু জিরো হয়। তখন কথা হচ্ছে এখানে কি বললো, মডেল যখন জিরোতে পৌঁছবে তখন কি স্টপ লার্ন। তো মডেল তো জিরোতে পৌঁছায় না, তাহলে আমার লার্নিং কি কখনো শেষ হবে না? কথা বুঝতেছি? হুম। জি স্যার। লার্নিং কি কখনো শেষ হবে না তাহলে? হবে স্যার। কিভাবে ক্লোজ কিভাবে টু শেষ করা জিরো। হবে? স্যার ওয়েট গুলোর ভ্যালু যদি আপডেট না হয় তখন তো স্যার আর লার্নিং পসিবল না। না, ওয়েট গুলা ভ্যালু আপডেট হবেই। আপডেট হবে না কারণ আমি লসের ভ্যালু যা পাচ্ছি সেটার উপরে বেস করে ওয়েট চেঞ্জ হচ্ছে না। সো ওয়েটের ভ্যালু কিছু না কিছু হলেও তো চেঞ্জ হবে। মানে লস আছে মানে ওয়েটের ভ্যালু চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা সেটা যত ফ্র্যাকশনই হোক, ফ্র্যাকশন অ্যামাউন্ট হলেও চেঞ্জ হবে। চেঞ্জ হবে না এটা কোনো সুযোগ নেই। তাহলে আমি কিভাবে এটাকে শেষ করব? স্যার এররটা আস্তে আস্তে বাড়তে থাকবে। না, বাড়তে থাকবে না। লার্নিং রেট ধরেন আমি খুব কমাই দিছি, মানে এরর বাড়ার কোনো সুযোগ নেই। এরর বাড়ার কোনো সুযোগ নাই, এরর ধরেন কমতেছেও না। তাহলে কি হচ্ছে, এররটা সেম থাকতেছে না? কথা বুঝছি? জি স্যার। তো আমরা এরকম কিছু একটা বলি যেটাকে বলা হয় বেসিক্যালি পেশেন্স। পেশেন্স নামে একটা টার্ম আছে। পেশেন্স বোঝাচ্ছে যে আমি এই পরপর লসের ভ্যালু যদি 5 বার সেম থাকে সাপোজ, কথার কথা, তাহলে তুমি আর ট্রেন করার দরকার নেই, তুমি কি করবো? স্টপ করে দিবা। এটা একটা ওয়ে হতে পারে, যেটা যেটার মাধ্যমে আমি আমার মডেলটাকে ট্রেনিং স্টপ করতে পারি। অথবা আমি বলবো যে তুমি লস যাই আসুক না কেন, তুমি শিখবা হচ্ছে 100 বার, বা শিখবা হচ্ছে তুমি 500 বার। এই 500 বার শিখে তোমার আর শেখার দরকার নেই। কথা বুঝছি? মানে আমার যতগুলা ডেটা আছে, আমার যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের উপরে তুমি শিখবা। কতবার শিখবা? ধরো তো আমি বললাম যে তুমি 100 বার শিখবে,
এখন 100 বার শেখার পরে অবশ্যই লস তো অবশ্যই কমবে, তাই না? এবং লস তখন দেখা যাবে যে এই 0.00 কাছাকাছি আসে। তো এটা আমরা বলতে পারি যে তুমি 100 বার শিখে তোমার আর শেখার দরকার নেই, মানে তুমি এনাফ শিখছো, এটা একটা ওয়ে হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার 100 বারে যে এটা এরকম আসবে তার গ্যারান্টি কি? যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা 500 বার বলবো যে তুমি 500 বার শিখবা। এটা আমাদের ভেরিফাই করে দেখতে হবে আর কি ম্যানুয়ালি, যে 100 বারের ক্ষেত্রে কিরকম আসতেছে। যদি দেখি যে না লস তখনও লার্জ আছে, তখন সেক্ষেত্রে আমাদের কি ইপক, এই যে বললাম না যে 100 বার শিখবো, এটাকে বলা হচ্ছে ইপক। ঠিক আছে, কয়বার শিখবা সেটা হচ্ছে কি ইপক। ফুল ডাটা সেট দিয়ে যতবার শিখতেছি সেটাকে বলে কি ইপক। তো 100 বার শিখবা, না 200 বার শিখতে হবে, না 300 বার শিখাইতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাকে ম্যানুয়ালি দেখে বুঝতে হবে আর কি। বাট সব কেসই দেখা গেছে যে 100 বারের মধ্যে বা 200 বারের মধ্যে দেখা গেছে কি শিখে ফেলে। মানে লসটা তখন খুব খুব কম হয়ে যায়, মানে 0.0001 এরকম চলে আসে। ঠিক আছে, বা 1, মানে যদি আমরা এই ডেটা টাইপ যদি একটু লার্জ ধরি, 1.15 এরকম অনেক কিছু আসে আর কি। ঠিক আছে, এটার উপরে বেস করে তখন আমরা বলতে পারি যে না তুমি এতবার শিখবা। কথা বুঝছি? এটা একটা ওয়ে হতে পারে, অথবা কি পেশেন্স নামে একটা টার্ম আছে। এই পেশেন্স যদি এতে বোঝায় যে তোমার লস যদি পরপর 5 বার বা পরপর 10 বার যদি সেম হয়, তাহলে তুমি আর শেখার দরকার নেই, তুমি টার্মিনেট করে দাও তোমার লার্নিং। বুঝতে পারছি? জি স্যার। এগুলো হচ্ছে রিয়েল লাইফের ওয়ার্ক প্রজেক্ট যদি কেউ করে থাকে বা করেন, সেক্ষেত্রে এগুলো কাজে আসবে আর কি। ওকে, তো আই থিঙ্ক এই স্লাইড আমাদের শেষ, এটা বোঝা শেষ। এরপরে নেক্সট স্লাইডে কি আছে বলি। টাইপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট এগুলো 3 টাইপের বেসিক্যালি। একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো ফার্স্টে আসি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা দিয়ে বেসিক্যালি কি বোঝায়? সাপোজ আমার কাছে 100টা ডেটা আছে। ঠিক আছে, এখন আমি ওকে বললাম যে তুমি লস ক্যালকুলেট করো। এখন কথা হচ্ছে লস এর উপরে বেস করে তো মডেলে প্যারামিটার আপডেট হয়, এটা তো আমরা অলরেডি বলছি ফর্মুলা থ্রুতে, তাই না? নাকি লস এর জি উপরে বেস স্যার। করে আপডেট হয় না, বললাম না এই যে ডব্লিউ ইকুয়ালস টু বা ওয়েট ইকুয়ালস টু আগের ওয়েট প্লাস কি আলফা ইনটু লস, এরকম বললাম না? জি স্যার। আচ্ছা, তো এখন সাপোজ আমি একটা এটা হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্ক। ফার্স্টে আমি ওকে একটা ডেটা ফিট করলাম, সে একটা আউটপুট দিল, আউটপুটের বেসিসে লস হলো, এন্ড এই লস এর বেসিসে আমি বললাম যে তুমি প্যারামিটার চেঞ্জ করো। কথা বুঝছি? এটা একটা ওয়ে হতে পারে। অথবা আমি কি করলাম যে আমার 100টা ডেটা আমি ওকে পাঠালাম, তো প্রতিটা ডেটার জন্য লস পাচ্ছি না। ফার্স্টটার জন্য লস 1, পরেরটার জন্য লস 2, এরকম কি লস 100 পাবো না 100টা ডেটার জন্য? কথা বুঝছি? তো সব এটা কি বুঝতেছে কি বলছি একটু? 100টা ডেটা বুঝলাম পরপর স্যার। পাঠাচ্ছি, 100টা প্রথমটা পাঠাইছি, প্রথমটার জন্য লস 1 পাইছি, আমি এখন আপডেট করতেছি না। সেকেন্ডটা পাঠাইছি লস 2, থার্ডটা পাঠাইছি লস 3, এরকম করে 100তম ডেটার জন্য কি লস 100 পাবো না? জি স্যার। বুঝছি একটু? তো সবগুলা লস একসাথে সামেশন করে এভারেজ করে আমি কি করতে পারি যে না এখন তুমি কি করো, তোমার মডেলের ওয়েট গুলাকে আপডেট করো। এরকম করতে পারি না চাইলে? জি স্যার। এই যে প্রসেসটা বললাম এটাকে বলা হচ্ছে ব্যাচ ক্রেডিট প্রসেস। যে সবগুলা ডেটা পাঠানোর পর ওভারঅল লসের উপরে বেস করে তুমি ওয়েট আপডেট করো, এটাকে বলে কি ব্যাচ ক্রেডিট ডিসেন্ট। কি লিখছে দেখেন, ব্যাচ বুঝছি। ক্রেডিট ডিসেন্ট সামস দ্য এরর ফর ইচ পয়েন্ট ইন এ ট্রেনিং সেট। এটুকু বুঝছে? এটুকু কি বুঝছে? সামস দ্য এরর ফর ইচ পয়েন্ট, মানে ইচ ডেটা ট্রেনিং সেটের প্রত্যেকটা ডেটার জন্য এরর গুলাকে সামেশন করবে, then updating the model only after all training examples have been evaluated. This process referred to as training epoch. আর ইপক কি বলছিলাম? ইপক কি বলছিলাম, আমার একটা মডেল যখন সবগুলা ডাটা দিয়ে একবার শিখছে এটাকে বলে কি একটা ইপক গেছে। এরকম 100 বার শিখতে বললে 100টা ইপক। তো এই যে বেস্ট ক্যাডেন্ট ডিসেন্ট, এটা তাহলে বেসিক্যালি কি হলো, একটা ইপক পরে আমার কি করবে মডেলের ওয়েট গুলাকে সে কি করবে আপডেট করবে। বুঝতে পারছি? While this batching provides computation efficiency, it can still have a long processing time for large training sets, as it still needs to store all the data into memory. এর মানে কি, সাপোজ আমার ডেটা সেটটা 100টা কথা বলছে, এবং ডেটা সেট যদি 1 লাখ হয়, তখন তখন কি করতে হবে, ফার্স্টে 1 লাখ ডেটার লস ফাংশন, লস যে ভ্যালু গুলো পাইছি সেগুলো আগে স্টোর করতে হবে না মেমোরিতে?
জি স্যার। নাকি? জি স্যার। মেমোরি স্টোর করতে তো জায়গা লাগবে, তার মানে কি আমার এখানে এই মেমোরি কনস্ট্যান্ট বা মেমোরি লিমিটেশন একটা ঝামেলা থাকতে পারে, যেহেতু 1 লাখ ডেটার জন্য বলতেছি, এটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে এটার জন্য টাইমিংটা বেশি লাগবে না। কারণ কি তুমি একবার শেখার আগে তো তোমার আগে 1 লাখ ডেটা পাস করতে হবে। পাস করার পরে না তুমি তোমার মডেল আপডেট করবে, এর আগে তো তুমি শিখতে পারতেছো না। তার মানে কি ট্রেনিং টাইমটা এখানে কি সময় বেশি লাগবে নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু সুবিধাটা হচ্ছে এ ভালো মতো লার্ন করতে পারে, মানে আমার যদি কোনো নয়েজও থাকে সেই নয়েজ গুলাকেও সে কি করতে পারবে, মিটিগেট করতে পারবে, মানে কোনো দিকে সে বায়াস থাকবে না আর কি নর্মালি। মানে অনেক সময় যেটা হয় না, যে সাপোজ আমি যদি আপনাকে বলি যে আমি সাপোজ আপনাকে 50টা ডগ আর 50টা ক্যাটের ছবি দিচ্ছি। এখন আমি আপনাকে কি করলাম যে 50টা ডগ 50টা ক্যাটের ছবি আপনি ধরেন শুরুতে র্যান্ডমলি প্রেডিকশন দিচ্ছেন। র্যান্ডমলি প্রেডিকশন দেওয়ার পরে আমি আপনাকে পরে বললাম যে ওভারঅল যে না এটা 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 হওয়ার কথা ছিল, এটা এটা হওয়ার কথা ছিল। তো সবগুলো বেসিসে আপনি এখন আপনার মডেলটাকে আপডেট করলেন। তো এটা করলে কি হবে, আপনি সবগুলো দেখে শুনে জানার পরে আপনি হচ্ছে এখন মডেলটাকে আপডেট করবেন। তো এটার জন্য এটা এটা একটু বেটার না? তো কিসের থেকে বেটার, যদি আমি এরকম কিছু একটা করতাম যে ধরেন শুরুতে একটা 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 করে দেখালাম, যে আমি ফার্স্টে বললাম যে এটা একটা ডগের ছবি। ওকে, সেই হিসাবে আমি আমার মডেলটাকে আপডেট করলাম। পরে সেকেন্ড ডগের ছবি পাঠালাম, মডেলটাকে আপডেট করলাম। থার্ড ছবি পাঠালাম, মডেলটাকে আপডেট করলাম। এরকম 50টা ছবি পাঠালাম, মডেলটাকে আপডেট করলাম। তো এখন আমার ব্রেনে শুধুমাত্র এখন কি ডগই তো আমি চিনি, আমি কি এখন ক্যাটের ছবি চিনি? না। ক্যাটের ছবি চিনি না। এখন এরপরে কি করলাম, 51তম যে ডেটা সেটা ধরুন একটা ক্যাটের ছবি। এখন আমি ক্যাটের ছবি দেখালাম, মডেল আপডেট করলাম। সেকেন্ড ক্যাটের ছবি দেখালাম, মডেল আপডেট করলাম। এরপরে এরকম করতে করতে 100তম যে ক্যাটের ছবি সেটা আমি দেখালাম, মডেল আপডেট করলাম। এখন জিনিসটা কি হয়ে গেল, আমি আমার কাছে রিসেন্ট যে ছবিগুলো দেখছি সবই কি ক্যাটের ছবি না? তো ক্যাটের ছবি আমি যদি সবসময় এখন দেখতে থাকি, তো পরে আমি অনেক সময় ডগের ছবি ভুলে যেতে পারি না। আপনাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি বলি, সাপোজ আপনি এখন একটা টপিক পড়তেছেন, ঠিক আছে? বা আপনার ধরেন 5টা কোর্সের পরীক্ষা, হ্যাঁ, আপনাদের এই সেমিস্টারে। তা আপনি ধরেন এই ফার্স্ট যে পরীক্ষাটা সেটার জন্য এখন পড়াশোনা করতেছেন। তা আপনি সুন্দর মতো মানে পরীক্ষা দিয়েছেন, ভালো করছেন। এখন এরকম সেকেন্ড পরীক্ষা গেল, থার্ড পরীক্ষা গেল, ফোর্থ পরীক্ষা গেল, ফিফথ পরীক্ষা গেল। ফিফথ পরীক্ষা দেওয়ার সময় ফিফথ পরীক্ষা পড়াশোনা আপনার মনে আছে। এখন আমি যদি এখন আপনাকে বলি যে ফার্স্ট পরীক্ষার উপরে এখন একটা পরীক্ষা দেয়, কথা বুঝতে পারছি? পারা যাবে? কিছু মনে আছে? স্যার। ফিফথের তুলনায় কম মনে থাকবে। হ্যাঁ, কিছু মনে থাকবে, কিন্তু রেজাল্টটা কি আসবে, খারাপ আসবে। মানে খারাপ। আমি একটু বায়াস থাকবো। কিসের বায়াস? আমি হচ্ছে ফিফথ যে পরীক্ষাটি দিচ্ছি সেটার পুরো বেশি বায়াস থাকবো। ফার্স্ট যে পরীক্ষাটা সেটা আমার ম্যাক্সিমাম জিনিসই এখন হচ্ছে আমার রিপ্লেস হয়ে গেছে, তো সেই জন্য আমি ওটাকে খুব একটা ভালো করার চান্স কম। ক্লিয়ার? জি স্যার। কিন্তু যদি এরকম হতো যে আপনি সবগুলা পরীক্ষার পড়া একসাথে পড়ছেন, মানে 5টা পরীক্ষার পড়াই একসাথে পড়ছেন, এবং আপনার ব্রেন ধরেন সেই লোড নিতেও পারে। তো এখন এখন আমি যদি বলি যে কোনো জায়গা থেকে যদি এখন কোশ্চেন করি, এখন কি ওইটার থেকে বেটার আনসার পাওয়া যাবে না এখানে? জি স্যার। জি স্যার। এই অবশ্যই। জিনিসটা হচ্ছে, এই যে বললাম না যে সবগুলো একসাথে পড়ে পরীক্ষা দেন, এটাকে বলতেছে হচ্ছে কি ব্যাচ গেট ইন, এবং এটা কারণে কি হলো, প্রডিউসেস লেস নয়েজ ইন কম্পারিজন টু আদার গেট ইন ডিসেন্ট, এন্ড ইট প্রডিউসেস স্টেবল গেট ইন ডিসেন্ট কনভার্জেন্স। মানে হচ্ছে কি লসটা খুব কম। দ্রুত কমবে আর কি। ঠিক আছে? ক্লিয়ার এটা? জি স্যার। বুঝছি? আচ্ছা, এরপর কি বলছে বলি। এরপর হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা বেসিক্যালি কি? এটা এই যে বললাম না যে একটা একটা করে শিখবো, মডেল আপডেট করব। হ্যাঁ, এটা হচ্ছে কি স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। কি লিখছে দেখেন, runs a training epoch for each example within the dataset, and it updates each training examples parameters one at a time. একটা একটা করে প্যারামিটার সে কি করবে, আপডেট করবে। মানে একটা ডেটা যাবে, আপডেট হবে, ডেটা যাবে, এটা যাবে, আপডেট হবে, এটা যাবে, আপডেট হবে, এরকম আর কি। It shows some computational efficiency losses in comparison to batch cadence systems, as it shows frequent updates that require more detail and speed. Further, due to frequent updates, it is also treated as কি noisy gradient. কেন বলছে বুঝতে পারছি আইডিয়াটা? বারবার শিখে আপডেট করতেছি, এই কারণে বায়াসড হয়ে যাওয়ার একটা চান্স আছে, এই জন্য এটাকে কি বলতেছে, নয়েজি গ্রেডিয়েন্ট বলতেছে। However,
এটার জন্য তো আমার 1 লাখ ডাটা যে কথা বলছিলাম, তখন 1 লাখ ডাটার লস তো আর একসাথে স্টোর করা লাগতেছে না। তার মানে কি, ইট ইজ ইজিয়ার টু অ্যালোকেট ইন ডিজায়ার্ড মেমোরি। ক্লিয়ার? জি। বুঝছে এটা? And it is relatively fast to compute than batch current descent. Obviously এটা ফাস্ট টু কম্পিউট না, কারণ আমার 1 লাখ ডাটা থেকে একটা ডাটা দিয়ে আমি আপডেট করতেছি। তো সেক্ষেত্রে আমার কি কম্পিউটেশনটাও কি ইজিয়ার, and it is more efficient for large data sets. লার্জ ডাটা সেটে এটা নাকি ভালো কাজ করে। আর আরেকটা আসছি মিনি ব্যাচ ক্যারেন্ট ডিসেন্ট। এটা হচ্ছে দুইটার কম্বো। কিরকম? সহজ ভাবে যদি বলি, খেয়াল করেন। সাপোজ আমার যে একশো একশো এখানে 100টা ডাটা আছে, ঠিক আছে? 100টা ডাটাকে আমি 5 ভাগ করলাম, ঠিক আছে? এই এক একটা ভাগকে বলা হয় এক একটা ব্যাচ। কিন্তু ব্যাচটা কি ছোট ছোট ব্যাচ না নাকি? জি স্যার। ব্যাচ ব্যাচ, যেহেতু ছোট ছোট ব্যাচ, আমরা এগুলাকে এক একটা কি মিনি ব্যাচ বলতে পারি না? সমস্যা আছে? এগুলা কি এক একটা মিনি ব্যাচ না? ছোট, জি মিনি মানে স্যার। ছোট, মিনি ছোট ছোট ব্যাচ। তো এখন আমি কি করতে পারি, দুইটা জিনিস দেখছি এতক্ষণ, যে 100টা ডাটা একসাথে তুমি ফিট করো, করে লস ক্যালকুলেট করে আপডেট করো। আবার কি দিছি, একটা একটা করে ডাটা ফিট করে কি আপডেট করো। এখন আমি কি বললাম, দুইটারই একটা কম্বো। সেটা কি, না তোমার 100টাও দরকার নেই, আর তোমার একটা একটা করে দরকার নেই। তুমি কি করো, 20টা করে ডাটা পাঠাও, আপডেট করো, পরে 20টা পাঠাও, আপডেট করো, পাঠাও আপডেট করো, পাঠাও আপডেট করো, পাঠাও আপডেট করো। কথা বুঝছি? জি স্যার। এটাকে বলা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট। কি লিখছে দেখি, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ দ্য কম্বিনেশন অফ বোথ ব্যাচ gradient descent and কি stochastic gradient descent. It provides the training data sets into small batches, এগুলোকে বলছে একটা small batches, and then performs the updates on those batches separately. এই যে এটার উপরে ব্যাচ, এই ব্যাচের উপরে বেস করে আপডেট হবে, এই ব্যাচের উপরে বেস করে আপডেট হবে, এই ব্যাচের উপরে বেস করে আপডেট হবে। ক্লিয়ার? এটাতে কি হলো, আমার মেমোরিটাও বেশি লাগতেছে না। মানে 1 লাখ ডাটাতে যে পরিমাণ মেমোরি লাগতো, ওই অ্যাসপেক্টটা যদি চিন্তা করি, সেক্ষেত্রে ওরকম মেমোরিও লাগতেছে না। তো এই জন্য মেমোরি অ্যালোকেশনটাও কি ইজিয়ার, কম্পিউটেশনালও কি এফিশিয়েন্ট হচ্ছে। And এটাও কি করে, প্রডিউসেস স্টেবল গ্রেডিয়েন্ট ডিসেন্ট কনভার্জেন্স। এবং একটা জিনিস বলে রাখি, আপনারা যখন ডিপ লার্নিং প্রজেক্ট নিয়ে কাজ করবেন, দেখা যাবে যে আপনারা ম্যাক্সিমামই, সবসময় ম্যাক্সিমাম কেজে কি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা, সেটাকে অ্যাপ্লাই করতেছে। কথা হচ্ছে, ওখানে দেখবেন যে ব্যাচ সাইজ নামে একটা প্যারামিটার থাকে, হাইপার প্যারামিটার, সরি, ব্যাচ সাইজ নামে একটা হাইপার প্যারামিটার থাকে। ব্যাচ সাইজ এক একজন এক একটা ধরে, 30টা 60টা, এটা ডিপেন্ড করে, ভেরি করে, 100টা এরকম হতে পারে। এর মানে কি, আপনি একসাথে 30টা ডেটার উপরে বেস করে আপডেট হচ্ছে, 60টা ডেটার উপরে বেস করে আপডেট হবে, 100টা ডেটার উপরে বেস করে আপডেট হবে। অবভিয়াসলি এখানে ডেটা সেট সাইজ যদি বড় হয়, ধরেন 1 লাখ, 1 লাখের ক্ষেত্রে হয়তো ব্যাচ সাইজ আমি 100 করে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে ব্যাচ কয়টা লাগবে বলেন তো? 1 লাখ, 1 লাখ যদি ডেটা হয় এবং ব্যাচ সাইজ যদি 100 হয়, তাহলে কয়টা ব্যাচ লাগতেছে, মানে কয়টা এরকম মিনি ব্যাচ লাগতেছে বলেন তো? 100টা। 100, 100টা না, 1000টা না, 1 লাখ আচ্ছা ডেটা, স্যার, এটা 100 হচ্ছে ব্যাচ সাইজ, 1000। এটা দিয়ে ভাগ করে, হ্যাঁ ভাগ হ্যাঁ, করে নিচ্ছি। জাস্ট ভাগ করলে তো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। আমি জাস্ট বেসিক কথাটা বলি। আমরা যখন ওয়েটের ফর্মুলাটা লিখছি আপডেটের, তখন এরকম কিছু একটা লিখছিলাম নাকি? এটা কি বলছি, এটা এটা কি বলে, ডেরিভেটিভ নাকি? জি স্যার। আচ্ছা, এই যে ডেরিভেটিভের কথা বলতেছি, ব্যাক প্রপোগেশনের সময় অনেক সময় যেটা হয়, এই যে গ্রেডিয়েন্ট বা ডেরিভেটিভ যেটাই বলে না কেন, এটা অনেক সময় অনেক ছোট হয়ে যায়, ভেরি স্মল হয়ে যেতে পারে, ঠিক আছে? যখন এটা বেশি ছোট হয়ে যাবে, তখন কি হবে বলেন তো? এটাও ছোট, এটাও ধরেন ছোট, সেক্ষেত্রে ওয়েট কি খুব একটা চেঞ্জ হতে পারে তখন? না স্যার। তখন ওয়েটটা কিন্তু খুব একটা কি আপডেট হবে না। আর ওয়েট যদি আপডেট না হয়, আপনার মডেল কি কিছু শিখতেছে? না স্যার। না। এইটাকেই বলা হচ্ছে কি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। মানে যখন এটা এতটাই ছোট হয়ে যাবে,
মানে খুব ধরেন 0.000 সামথিং, কথার কথা। এত ছোট হয়ে গেলে আমার ওয়েটটা আর কখনোই চেঞ্জ হবে না। মানে চেঞ্জ যাই হোক, এটা নেগলিজিবল চেঞ্জ। এই চেঞ্জ যেহেতু হচ্ছে না, এটাকে এই সিনারিওটাকে তখন বলা হচ্ছে কি, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। সেটা কি? এটা বেসিক্যালি সেম জিনিসটা কিন্তু অন্যভাবে বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু সিনারিওতে গ্রেডিয়েন্টটা বেশি লার্জ হয়ে যায়। এবং লার্জ হওয়া বলতে বোঝাচ্ছি, মানে লার্জ হতে হতে এমন একটা অবস্থায় আসে যে প্রথমে যেরকম লার্জ আসছে পরের বার আরো বেশি লার্জ আসতেছে, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। মানে আগের বারের ওয়েটের সাথে, কারণ খেয়াল করেন আমি যখন প্রতিবার ওয়েট আপডেট করতেছি আগের ওয়েটটাকে ইউটিলাইজ করতেছি না। ধরেন এটার কারণে ওয়েট যেটা নতুন আসলো সেটা হচ্ছে লার্জ, তো পরের বার যখন সেম ওয়েটটাকে আবার আপডেট করব, এই এই লার্জ ওয়েটটাকে ইউজ করেই তো আমি আবার আপডেট করতে হবে নাকি? জি। সো এই যে ওয়েটটাকে যে বারবার একটা মানে বড় হতে হতে থাকবে, আমার ডেটা টাইপ যেটা, আমার ওয়েটের যে ডেটা টাইপ, হ্যাঁ সাপোজ এটা হচ্ছে ইন্টিজার 8 বিট। এখন ডেটা টাইপ মানে কি? এটা এটা যে বলে দিছে এটা মানে কি? এটা মানে হচ্ছে 8 বাইট, সরি বিট না, 8 বাইট যেটা। তো 8 বাইটের বেশি যদি লাগে ওই ওয়েটটাকে স্টোর করতে, সেটা কি সে স্টোর করতে পারবে? না। মানে মেমোরিতে আমার জায়গা হচ্ছে 8 বাইট সাপোজ রিপ্রেজেন্ট করার ক্ষমতা। এখন বাড়তে বাড়তে এমন একটা বড় নাম্বার হচ্ছে যেটা 8 বাইট দিয়ে আমি স্টোরি করতে পারতেছি না। কথা বুঝছি? তো এত বড় ওয়েট যেটাকে আমি স্টোর করতে পারতেছি না, সেটাকে তখন সে রিপ্রেজেন্ট করবে এন এন ভ্যালু দিয়ে। কথা বুঝছি? এই এন এন ভ্যালু হলে সেখান থেকে আমার মডেল কি আর লার্ন করতে পারতেছে? এই ওয়েটটাকে আর ইউজ করতে পারতেছে আমি? না স্যার। ইউজ না। করতে পারতেছে না। তো এই টাইপের সিনারিও যখন হচ্ছে আমার গ্রেডিয়েন্টের কারণে ওয়েটের ভ্যালু গুলা এক্সপ্লোড হয়ে যায় বা অনেক বড় হয়ে যায়, এগুলোকে বলতেছে কি, ভ্যানিশিং গ্রেডিয়েন্টস। এরকম হয়ে গেলে তখন সেক্ষেত্রে আমার ওয়েট মডেলটা আর লার্ন করতে পারে না। ঠিক আছে। এই যে এই কথাটা এখানে লিখছে, ওয়েটস will grow too large, they will eventually be represented as an end. এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিক। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, সিয়ার আছে? জি স্যার। ওই অ্যাটেন্ডেন্স গুলা স্ক্রিনশট নিয়ে লিস্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, স্ক্রিনশট নিয়ে আমাকে ওকে জানান। স্যার। স্যার। ডান সিয়ার। জি স্যার, হয়ে গেছে। ওকে ঠিক আমি আছে, সবাই লিভ দিচ্ছি। নিতে পারেন।